আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে সে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। শিশুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ নিয়মিত যোগাযোগ রাখছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। আগামী 2-1 দিনের মধ্যেই শিশুটির অবস্থার আরও উন্নতি হবে বলে আশা চিকিৎসকদের। শনিবার ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয় শিশুটিকে। তার চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। রাজধানীর লালমাটিয়ায় ধূমপান নিয়ে 2 তরুণীকে শারীরিকভাবে হেনস্থাকারী রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি লিখেন, লালমাটিয়ায় উত্তক্তকারী রিঙ্কুকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি লালমাটিয়ায় ধূমপান করাকে কেন্দ্র করে 2 কিশোরীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এ নিয়ে নানান আলোচনা এবং সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে। সম্প্রতি বিবিসিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যেসব মন্তব্য করেছেন, সেসব বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই অবগত নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিআর একথা জানায়। জুলাই অভ্যুত্থানের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে সেনাবাহিনীকে বার্তা বা ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভলকার তুর্কের এমন মন্তব্যের জবাবে বিবৃতিতে বলা হয়, এমন কোনো ইঙ্গিত বা বার্তার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন এবং মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, 1991 সালের গণতান্ত্রিক রূপান্তর এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠকের পর তিনি কথা জানান। ব্রিটিশ হাই কমিশনারের সাথে ঘণ্টাখানিকের বৈঠক শেষে সিইসি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন এবং কেনাকাটার বিষয়েও ব্রিটিশ হাই কমিশনারকে জানানো হয়েছে। ইসির অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। সারাকুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. আমাদের যে অবজারভার পলিসিগুলো আমরা রিভাইজ করতেছি, তারপরে আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করবো। কিন্তু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর। সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সরকার টাস্কফোর্স। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া সেই অর্থ ফেরত আনতে দ্রুতই বিশেষ আইনে করা হচ্ছে। এ ব্যাপারে সহায়তার জন্য আলোচনা চলছে দেশি বিদেশি ল ফার্মের সাথে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফিক মাহমুদ সাগর। বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের গঠিত টাস্কফোর্সের বৈঠক আয়োজিত হয়। বৈঠকের পর এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নানা উপায়ে বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, যা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আইনি নীতিমালায় বিশেষ সংযোজন আনা হচ্ছে। যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য
একটা আইন খুব শীঘ্রই করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। এ তথ্য জানিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেসব দেশে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল এন্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারির সহায়তা নিচ্ছে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংশোধন সহ যেসব দাবি উঠছে তা পূরণের জন্য সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং শেখ হাসিনার দুঃশাসন নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবং মন্তব্য করেন নজরুল ইসলাম খান। আওয়ামী শাসন ব্যবস্থাকে দুর্নীতি এবং দুঃশাসনের যুগ বলেও তিনি মন্তব্য করেন। রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ যে কারণে অনেকেই আজকাল বক্তৃতা যায় দেখি যে এত রক্ত এগুলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। দুপুর 2টায় ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দফতরে পাঠান তিনি। অন্তর্বর্তী সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। এদিকে গেল সপ্তাহে অধ্যাপক CR আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আসেন, আর শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টাকে সহায়তা করতে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স একাডেমি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের স্কুল অফ বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে জাতিসংঘের শীর্ষ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপি নেতা ও সাবেক কমিশনার চৌধুরী আলম গুমের ঘটনায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ 18 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার ছেলে আবু সাইদ চৌধুরী। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, বরখাস্ত রিয়ার অ্যাডমিরাল সোহায়েল, কর্নেল মোহাম্মদ মুজিবুর, বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল রিয়াজুল ইসলাম, মেজর এরশাদ, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, সাবেক কাউন্সিলর ফরিদউদ্দিন রতন, নিসার উদ্দিন আহমেদ কাজল, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। 2010 সালে চৌধুরী আলমকে গুম করা হয়। মোহাম্মদুর রশিদ চৌধুরীর মায়ের সাথে তার মেইন ক্লাসটা ছিল, এবং উনি যে আমার ফাদার পিডে মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এই মার্কেটটা নিয়ে মোহাম্মদুর রশিদ চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একটা ঝামেলা ছিল। উনি 10টা দোকান চাঁদার দাবি করেন, আমার আব্বার সেই চাঁদার দেন নেই। তারপর থেকে তার সাথে তার রাইভালরি শুরু হয়। ব্যবসায় যেমন পরবর্তীতে প্রথমত ব্যবসায়, পরবর্তী এটা পলিটিক্যাল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব